প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ইরান যুদ্ধের কারণে ইরান বিশ্বের চতুর্থ শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে এমন সম্ভাবনা নিয়ে আলোচনা করব। তো ইরান যুদ্ধের কারণে ইরান চতুর্থ বিশ্ব শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। আমেরিকা, চীন, রাশিয়া এবং এরপরে ইরান। তো নতুন বিশ্ব ব্যবস্থায় সবাইকে স্বাগতম। শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবার্ট পেইপ দ্য নিউ ইয়র্ক টাইমসে একটি মতামত কলাম বা ওপিনিয়ন পিস লিখেছেন, যার শিরোনাম দ্য ওয়ার ইজ টার্নিং ইরান ইন্টু এ মেজর ওয়ার্ল্ড পাওয়ার, অর্থাৎ যুদ্ধ ইরানকে একটি প্রধান বিশ্ব শক্তিতে পরিণত করছে। ডক্টর পেইপ সামরিক কৌশল ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে গবেষণা করেন। সাম্প্রতিক বছরগুলিতে প্রচলিত ভূরাজনৈতিক একটা ধারণা ছিল যে বিশ্ব ব্যবস্থা ক্ষমতার তিনটি কেন্দ্র দ্বারা পরিচালিত হয়, সেগুলো হলো যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া। এই দৃষ্টিভঙ্গির মূল ভিত্তি ছিল ক্ষমতা, মূলত অর্থনৈতিক পরিধি এবং সামরিক সক্ষমতা থেকেই এরকম মনে করা হতো। তবে সেই ধারণা এখন পাল্টে যাচ্ছে। খুব দ্রুত বিশ্ব শক্তির চতুর্থ একটি কেন্দ্র আত্মপ্রকাশ করছে, আর সেটা হলো ইরান। দেশটির অর্থনৈতিক কিংবা সামরিক কোনো দিক থেকেই ওই তিনটি দেশের সমকক্ষ নয়, বরং ইরানের এই নতুন ক্ষমতার উৎস হলো বিশ্ব অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি চলাচলের প্রবেশপথ বা চোক পয়েন্ট হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। দীর্ঘকাল ধরে এই প্রণালীটি একটি আন্তর্জাতিক জলপথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল, যে পথ দিয়ে বিশ্বের যে কোনো দেশের জাহাজ চলাচল করতে পারত। কিন্তু চলতি বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যে সামরিক অভিযান শুরু করেছে, তার প্রতিক্রিয়ায় ইরান এখন এই প্রণালীতে সামরিক অবরোধ আরোপ করতে উদ্যোগী হয়েছে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত হয়, এটা আপনারা ইতিমধ্যে জানেন। তো এই সরবরাহ পথের কোনো বাস্তব বিকল্প নেই এবং অদূর ভবিষ্যতে হবার কোনো সম্ভাবনাও নেই। যদি এই প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ কয়েক মাস কিংবা কয়েক বছর ধরে বজায় থাকে, তবে তা বিশ্ব ব্যবস্থাকে আমূল বদলে দেবে এবং যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। অনেক বিশ্লেষকই মনে করছেন যে হরমুজ প্রণালীর উপরে ইরানের এই নিয়ন্ত্রণ কেবল সাময়িক। যুক্তরাষ্ট্র ও তার মিত্রশক্তিরা নৌবাহিনী দিয়ে শীঘ্রই এই পরিস্থিতি স্থিতিশীল করে তুলবে এবং তেলের প্রবাহ আবারও সেই আগের মতো স্বাভাবিকভাবে চলতে শুরু করবে। তবে এই ধারণাটি ঠিক নয়। এই ধারণার মূল ভিত্তি হলো হরমুজ প্রণালীর উপরে নিয়ন্ত্রণ বজায় রাখতে হলে ইরানকে অবশ্যই এটিকে শারীরিক বা প্রত্যক্ষভাবে বন্ধ করে দিতে হবে। কিন্তু প্রণালীটি পুরোপুরি বন্ধ না করেও এর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব। বর্তমানে অয়েল ট্যাঙ্কারগুলি চলাচলের জন্য এই প্রণালী উন্মুক্ত রয়েছে। অবশ্য যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই পথে জাহাজ চলাচল 90%-এরও বেশি কমে গেছে। এর কারণ এই নয় যে প্রণালীতে প্রবেশকারী প্রতিটি জাহাজকেই ইরান ডুবিয়ে দিচ্ছে, বরং এর মূল কারণ হলো হামলার সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকির মুখে বীমা কোম্পানিগুলো তাদের যুদ্ধকালীন বীমা বা ওয়ার রিস্ক কাভারেজ সুবিধা প্রত্যাহার করে নিয়েছে, কিংবা সেগুলোর প্রিমিয়ামের হার অনেক বাড়িয়ে দিয়েছে। ইরানের জন্য প্রতি কয়েকদিন অন্তর একটি জাহাজ ডুবিয়ে দিলেই যথেষ্ট, যাতে এই পথে জাহাজ চলাচলের হুমকি বা ঝুঁকি সবার কাছে স্পষ্ট হয়ে ওঠে। তা আধুনিক অর্থনীতি কেবল তেলের প্রয়োজন হয় না, বরং তাদের এমন তেলের প্রয়োজন যেটা যথাসময়ে, পর্যাপ্ত পরিমাণে এবং সুনির্দিষ্ট ও নির্দিষ্ট কিছু অনুমানযোগ্য ঝুঁকির মধ্যে সরবরাহ করা হয়। যখন এই নির্ভরযোগ্যতা বা সাপ্লাই চেইন বিঘ্নিত হয়, তখন বীমা বা ইন্স্যুরেন্সের বাজার সংকুচিত হয়ে পড়ে, পণ্য পরিবহনের ভাড়া আকাশচুম্বী হয়ে যায় এবং বিশ্বের বিভিন্ন দেশের সরকারগুলি তখন জ্বালানি পাওয়ার বিষয়টাকে একটা বাণিজ্যিক লেনদেন হিসেবে না দেখে এটাকে একটি জটিল সামরিক এবং কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সমস্যা হলো এক ধরনের অসমতা। হরমুজ প্রণালী দিয়ে অতিক্রমকারী তেলের প্রতিটি চালানকে সম্ভাব্য হামলা, যেমন মাইন, ড্রোন বা ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে সুরক্ষা দেওয়া একটা সার্বক্ষণিক এবং পূর্ণকালীন একটা কর্মযজ্ঞ। এর জন্য প্রয়োজন নিরবচ্ছিন্ন সামরিক উপস্থিতি। অন্যদিকে বিশ্বের তেল সরবরাহের নির্ভরযোগ্যতা নিয়ে সংশয় সৃষ্টি করার জন্য ইরানের প্রয়োজন কেবল মাঝে মধ্যে কোনো একটা তেলবাহী ট্যাঙ্কারে আঘাত হানা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ
ঠিক এই মন্তব্যটি করেছেন। তিনি স্পষ্টভাবে ঘোষণা দেন যে বল প্রয়োগের মাধ্যমে হরমুজ প্রণালী উন্মুক্ত করার চেষ্টা হবে অবাস্তব এবং এটি কেবল ইরানের সহযোগিতার মাধ্যমেই সম্ভব। এর মধ্য দিয়ে তিনি প্রকারান্তরে স্বীকার করে নিলেন যে ইরানের সম্মতি ছাড়া তেলের নিরবচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করা সম্ভব নয়। তো গত কয়েক দশক ধরে পারস্য উপসাগরে একটা সহজ ব্যবস্থা চালু ছিল। তেল উৎপাদনকারীরা রপ্তানি করত, বাজার তার মূল্য নির্ধারণ করত এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেই পথটির সুরক্ষা দিত। এই ব্যবস্থাটি কোনো অস্থিতিশীলতা ছাড়াই একটা প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিত। এখন এটি ভেঙে পড়েছে। উপসাগরীয় রাষ্ট্রগুলো রাষ্ট্রীয় রাজস্বের জন্য জ্বালানি রপ্তানির উপরে ব্যাপকভাবে নির্ভরশীল। যখন ইন্স্যুরেন্স বা বীমার হার বেড়ে যায় এবং জাহাজ চলাচল অনিশ্চিত হয়ে পড়ে, তখন এর আর্থিক প্রভাব খুবই তাৎক্ষণিক। যদি এই অনিশ্চয়তা চলতে থাকে, তবে উপসাগরীয় ব্যবস্থা অনিবার্যভাবে পরিবর্তিত হবে, যা একটা ভিন্ন আঞ্চলিক ব্যবস্থার জন্ম দিবে। এমন একটা ব্যবস্থা যেখানে উপসাগরীয় রাষ্ট্রগুলো ক্রমবর্ধমানভাবে তাকেই সাপোর্ট করবে বা সমর্থন করবে যে তাদের রপ্তানিকে সবচেয়ে নির্ভরযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। সেই দেশটি হলো এখন ইরান। তো এর পরিণতি এশিয়ার জন্য হলো সবচেয়ে প্রকট হবে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভারত উপসাগরীয় জ্বালানির উপরে ব্যাপকভাবে নির্ভরশীল। চীন যদিও তাদের জ্বালানির ব্যবহার অনেক বৈচিত্র্যময়, তারাও জ্বালানি আমদানির একটা বড় অংশের জন্য এই অঞ্চলের উপর নির্ভর করে। এই নির্ভরশীলতাগুলি এমন অবকাঠামোর সাথে ওতপ্রোতভাবে জড়িত, যেমন শোধনাগার, জাহাজ চলাচলের পথ এবং সংরক্ষণ ব্যবস্থা, যেগুলি দ্রুত পুনর্গঠন করা সম্ভব নয়। যদি জ্বালানি সরবরাহে ব্যাঘাত অব্যাহত থাকে, তবে এর প্রভাব হবে সুদূর প্রসারী। বীমা এবং পণ্য পরিবহনের খরচ বেড়ে দেওয়ার সাথে সাথে সারা বিশ্বে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে, বাণিজ্য ভারসাম্যের অবনতি ঘটবে, মুদ্রার মান দুর্বল হয়ে পড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে। জ্বালানির উপর নির্ভরতাই তখন নীতি নির্ধারণের বা পলিসি মেকিং এর মূল চালিকা শক্তি হয়ে উঠবে। বিশ্বের সরকারগুলি জ্বালানি পাওয়াটাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিবে। কূটনৈতিক বিকল্পগুলি তখন ধীরে ধীরে সংকুচিত হয়ে যাবে। যেসব পদক্ষেপ নতুন করে অস্থিতিশীলতার ঝুঁকি বহন করে, সেগুলি চালিয়ে যাওয়া ক্রমশ কঠিন হয়ে পড়বে। 1970-এর দশকের সেই বিশ্ব পরিস্থিতি, যেখানে তেলের মূল্য সংকট বছরের পর বছর ধরে স্ট্যাগফ্লেশন বা স্থবির মুদ্রাস্ফীতির জন্ম দিয়েছিল, তা কেবল দূর অতীতের বিষয় হবে না, বর্তমান বাস্তবতা হিসেবে দেখা দিবে এবং ইরানই এর দ্বারা সবচেয়ে বেশি লাভবান হবে। তো নিজেদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে চীন উপসাগরীয় অঞ্চলে জ্বালানির উপর নির্ভরশীল। জ্বালানির উচ্চ মূল্য এবং মূল্যের অস্থিরতা থেকে রাশিয়া ফায়দা লুটে থাকে। অন্যদিকে হরমুজ প্রণালীর মতো কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানে থাকার সুবাদে ইরান বিশেষ প্রভাব বা লেভারেজ অর্জন করেছে। এই তিনটি দেশের প্রত্যেকেরই এমন কিছু স্বার্থ রয়েছে যা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের অর্থনৈতিক স্থিতিশীলতার সম্পূর্ণ বিপরীত, এবং এই তিনটি দেশের নিজেদের মধ্যে আনুষ্ঠানিক কোনো সমন্বয়ের প্রয়োজন নেই, বরং বিদ্যমান বিশ্ব ব্যবস্থার কাঠামোগত বিন্যাসই তাদেরকে এক অভিমুখে চালিত করতে পারে। এভাবে নতুন একটা বিশ্ব ব্যবস্থার উদ্ভুদয় ঘটবে, কোনো আনুষ্ঠানিক জোট গঠনের মাধ্যমে নয়, বরং এমন অভিন্ন স্বার্থের সমন্বয়ের মাধ্যমে, যা সময়ের পরিক্রমায় আরো শক্তিশালী হবে। এই উদীয়মান নতুন বিশ্ব ব্যবস্থায় কিছু সম্ভাব্য পরিস্থিতি রয়েছে যা আরো বেশি ভয়াবহ। এমন এক পরিস্থিতির কথা যেখানে বিশ্বের মোট তেলের প্রায় 20% নিয়ন্ত্রণ রয়েছে ইরানের হাতে, রাশিয়ার হাতে রয়েছে প্রায় 11%, এবং চীন সক্ষম সেই সরবরাহের সিংহভাগই নিজেদের দখলে নিতে। তখন তারা একটা কার্টেল বা জোট গঠন করে পশ্চিমা বিশ্বকে বিশ্বের মোট তেলের 30% প্রাপ্তি থেকে বঞ্চিত করতে পারে। এর বিপর্যয়কর পরিণতিগুলি অনুধাবন করার জন্য খুব জটিল বিশ্লেষণের প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্ষমতার দ্রুত ও আকস্মিক অবক্ষয় এবং বিশ্ব শক্তির কেন্দ্রবিন্দু চীন, রাশিয়া ও ইরানের দিকে সরে যাওয়াই হবে সেই পরিণতি। যুক্তরাষ্ট্র এখন এক কঠিন দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি। হয় হরমুজ প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদী প্রচেষ্টায় রত হতে হবে, অথবা এমন একটি নতুন বৈশ্বিক জ্বালানি ব্যবস্থা মেনে নিতে হবে যেখানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ আর নিশ্চিত নয়। যদি যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিকল্প অর্থাৎ মেনে নেওয়ার পথ বেছে নেয়, তবে ফলাফল স্পষ্ট। আন্তর্জাতিক ব্যবস্থা নতুন করে বিন্যস্ত হবে,
যেখানে ইরান বৈশ্বিক ক্ষমতার চতুর্থ কেন্দ্রবিন্দু হিসেবে আবির্ভূত হবে। অন্যদিকে যদি যুক্তরাষ্ট্র সামরিক শক্তির মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার পথ বেছে নেয়, তবে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের মুখোমুখি হতে হবে। এমন যুদ্ধ যেখানে তাদের পরাজয়ের সম্ভাবনাই প্রবল। ইরানকে কেন্দ্র করে সৃষ্ট এই সংঘাত এমন কোনো সামরিক যুদ্ধ নয় যেখান থেকে যুক্তরাষ্ট্র চাইলেই হুট করে সরে আসতে পারে এবং সবকিছু আবার আগের অবস্থায় ফিরে যেতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো সমঝোতার ক্ষেত্রে ইরান নিশ্চিতভাবেই চড়া মূল্য দাবি করবে, অর্থাৎ এই মূল্য নিশ্চিতভাবেই বিকল্প ভবিষ্যতের চেয়ে কম ব্যয়বহুল হবে। সেজন্য ইরান যুদ্ধ আসলে ইরানের বিশ্বশক্তিতে রূপান্তরের যুদ্ধ। আর এই পরিবর্তনগুলি যদি মাত্র কয়েক মাস বা কয়েক বছর অব্যাহত থাকে, তবে বিশ্ব ব্যবস্থা অপরিবর্তনীয়ভাবে বদলে যাবে। যুক্তরাষ্ট্র ইরান আক্রমণ করে ভুল করেছে, এটা অনেকেই বলেছেন। ইরান ভেনেজুয়েলা বা আফগানিস্তান নয়, ইরান যুদ্ধের পরিণতি তার চেয়েও ভয়াবহ। মার্কিন ইসরায়েল বাহিনী এখন না পারবে পেছাতে, না পারবে যুদ্ধ চালিয়ে যেতে। যুদ্ধ থেকে সরে গেলে ইরানের কঠিন শর্ত মানতে হবে, ইরান হয়ে উঠবে নতুন মাতব্বর। আবার যুদ্ধ চালিয়ে যেতে চাইলে ইরানকে সহজে পরাজিত করা যাবে না। তেলের বাজার বা হরমুজ প্রণালী আগের অবস্থায় ফিরে আসবে না। হরমুজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কারণে যুদ্ধ শুরু হবার পর থেকে ইরান এখন অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে ইরানের অতিরিক্ত আয় হবে প্রায় $100 বিলিয়ন বছরে। এতে করে গত 47 বছরের আরোপিত সমস্ত অবরোধ উঠে যাবে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গ্যাস ও চতুর্থ তেলের মজুদ নিয়ে শীঘ্রই ইরান হয়ে উঠবে একটি সমৃদ্ধশালী দেশ। 2 সপ্তাহ পরে আবার যদি যুদ্ধ শুরু না হয়, তবে ইরান এখন থেকে ভূ রাজনৈতিকভাবে চতুর্থ গুরুত্বপূর্ণ দেশ। অর্থাৎ যেভাবেই হোক ইরান চতুর্থ বিশ্বশক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। আমেরিকা, চীন, রাশিয়া এবং ইরান। নতুন বিশ্ব ব্যবস্থায় সবাইকে আবারও স্বাগতম। আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।